শুক্রবারে আসিফ মহুয়াদের বাড়িতে গেল। মহুয়ার চাচাদের ঘরে গিয়ে বসল। সামান্য নাস্তা করল। মিরনকে দেখল। হালিমার মন খারাপ দেখে আসিফ জিজ্ঞেস করল, কোনো সমস্যা খালাম্মা? বিপদ যখন আসে তখন চারদিক হইতে আসে বাবা। মিরন আর মিলে কামে রাখব না সাবির ভাই। মিরন গতকাল গেল আর খেদাইয়া দিল সে। মুখের ভাষাও গারাপ করছে সে। কি বলল? জবাব দিল মহুয়া। বলল, আমার মিলে তুই আর আসবি না। তোদের মতো ছোট লোকদের উপকার করতে নেই। তোরা প্রতিদান দিতে জানিস না, কেবল নিতে জানিস। আসিফ স্থির রইল। পর মুহূর্তে বলল, ভালো হয়েছে এক হিসেবে। মিরন স্পেশাল চাইল্ড। ওর কোনো কাজ না করাই ভালো। তুমি যেহেতু চাকরি করছো, তাহলেও বাড়িতে থেকে তোমার মেয়েকেও সব কিছু দেখাশোনা করতে পারবে খালাম্মার সাথে থেকে। মিল থেকে কী বা এমন বেতন পেত? তাও কথা। আক্ষেপের শ্বাস ছেড়ে বলল মহুয়া। আসিফ বেরিয়ে গেল উঠানে। মহুয়াদের খালি ঘর ভিটা দেখল ভালো করে। মহুয়ার মা আসিফকে তাদের ঘর, রান্নাঘর, বাগান দেখিয়ে সংসার জীবনের কিছু স্মৃতিচারণ করল। সাথে মহুয়া মিরনও আছে। আসিফ বলল, কাল ঘর করার মিস্ত্রি পাঠিয়ে দেব। তারা দেখে হিসেব করে দেবে আমাকে। আপনারা মা মেয়ে ঘর করা নিয়ে কোনো চিন্তা করবেন না। যেহেতু দায়িত্ব নিয়েছেন, তাহলে আগের হিসেবে ঘর হলে আমরা যে টাকাগুলো সাবের কাকাকে দিতাম সেটা আপনি নেন। নমনীয় চোখে বলল মহুয়া। পরে দিলেও হবে। এখন দিতে চাইলেও দিতে পারো। মহুয়া ব্যস্ত পায়ে তার চাচাদের ঘরে গেল। চাচা স্টিলের আলমারিতে গচ্ছিত টাকা রাখাগুলো নিল। পা ঘুরিয়ে উঠানে আসিফের নিকট এলো। টাকাগুলো আসিফের হাতে দিয়ে বলল, এই নিন ভাইয়া, গুনে নিন। আসিফ টাকাগুলো গুনে বলল, এত টাকা কিভাবে ম্যানেজ করতে পারলে? আমার নানা বাড়ির আত্মীয়দের কিছু হেল্প আছে। আমা বড় দুটো আম গাছ বিক্রি করেছে। আমার কানের একজোড়া দুল, গলার একটা সোনার চেন বিক্রি করে দিয়েছি। বেশি টাকাটা এখান থেকে এলো। তাই বলো, ঠিক আছে, আমি এখন আসি। কাল মিস্ত্রি পাঠিয়ে দেব। আসিফ টাকাগুলো নিয়ে চলে গেল। পরের দিন মিস্ত্রি দুজন এলো। মাপজোক করে দিল ঘরের। আস্তে আস্তে ঘরের উঠানে স্তূপ হতে লাগলো ঘরতরির সরঞ্জামিতে। 10 দিনের মধ্যে মহুয়াদের 3 কামরার ফুল টিনের ঘর তৈরি হয়ে গেল। হালিমা মসজিদের হুজুর ডেকে সামর্থ্যের ভিতরে মিলাদ পরিয়ে কয়জন মিসকিন খাইয়ে দিল। আসিফকেও বিশেষভাবে দাওয়াত করেছে হালিমা। আসিফ অপারগ প্রকাশ করেছে আসবে না বলে। এক নিরিবিলি ভোরে তফুরা মহুয়াদের বাড়ি গিয়ে উপস্থিত হলো। মহুয়া ও তার মা চমকালো, থমকালো না, বরং এদিনের অপেক্ষায় মা মেয়ের প্রমোদ গুনেছিল। যেহেতু তফুরার আপাতমস্তক বোরকা ও নিকাব দিয়ে আবৃত, তাই মহুয়া চিনেও না চিনার ভান করল। তারা মা মেয়ে চুপ করে রইল। তফুরা বুলবুলিকে নিজের কোলে নিয়ে নিল। বিনয়া বনদ হয়ে সংকোচপূর্ণ গলায় মহুয়ার দিকে চেয়ে বলল, আমি ওর দাদি। তোমার কাছে আইসি মামলাটা তুলে নেওয়ানোর জন্য। আমার পোলাই তো তোমার এই সায়রা দেয় নাই, অস্বীকারও করে নাই। তুমি হুদায় ঝামেলা পাকাইছ। এই নাদান মাইয়াটারে বাপের মহাব্বত থেকে সরাইয়া রাখছ। তুমি চলে আসো বাড়িতে। আপনি চলে যান, মামলা তুলব না। আইন মতে তার প্রাপ্য সাজা পেয়ে গেলে এমনিতেই জামিন হয়ে যাবে। টনটনে সুরে প্রত্যুত্তরে বলল মহুয়া, কিন্তু বিপদ তো আরেকখানে। আমান 3 মাসের ছুটিতে আছে। বিদেশের কোম্পানির লোক দিয়ে বলাইছি আমান হাসপাতালে, অনেক অসুস্থ। 1 মাস ছুটি দিছে, নইলে আরও 1 মাস বাড়ান যাইব। এর বেশি হলে তার চাকরি থাকব না। মুখের নিকাব সরিয়ে নিরীহ স্বরে কথাগুলো বলেই মরা কান্না জুড়ে দিল তফুরা। যার কর্ম যেমন তার ফলও তেমন। তার চাকরি বাঁচানোর দায়িত্ব আমার নয়। আপনি আসতে পারেন, ডিভোর্স লেটার চলে যাবে আপনাদের বাড়ি। তফুরা হতাশ হলো। বেদীর্ণ মুখে উঠে চলে গেল নিজের গন্তব্যের দিকে। জেলখানায় গিয়ে ছেলেকে জানালো বিষয়টা। আমার মুখকে বিকৃত করে ফেলে তার ঘনিষ্ঠ একটি ছেলের নাম বলে মাকে, এবং বলল সেই ছেলে যেন তার সাথে দেখা করে শীঘ্রই। মহুয়াদের ঘর আসিফ দায়িত্ব নিয়ে খরচ দিয়ে তুলে দিয়েছে। এ খবর চাউর হয়ে গেল আড়ালে আবডালে। সাবের বিস্ফোরক হয়ে উঠল। আসিফের বাবাকে নরম গলায় জানালো বিষয়টা। শুনে কাশিম উত্তেজিত হলো। তিনি রাতে আসিফকে জিজ্ঞেস করলেন সত্যতা যাচাইয়ের জন্য, কিরে, তুই নাকি মহুয়াদের ঘর তুলে দিলি? আসিফ বিনা বাক্যে স্বীকার করে নিল, বাবা, ঘর মিস্ত্রিরা তুলেছে, আমি নই। বেতুমিজ পোলা, বাপের ভুল ধরিস? কিছুদিন আগে আমারে প্রশ্ন করলি আমি কবে থেকে এত দানশীল হইলাম। একই প্রশ্ন আমিও তোরে কইতাছি, উত্তর দে। ঘরের অর্ধেক টাকা তারা দিছে, বাকি অর্ধেক আমি দিয়েছি বাকিতে।
কারণ মহু আমার দোকানে চাকরি করে, তার বেতন থেকে কেটে নিব এবং ঋণের দায়ে সে চাকরি ছাড়ার নাম নেবে না মুখে। তাকে দিয়ে দোকানে ভালো প্রফিট হয় নাকি অন্য কিছু? যা ভাবেন আপনারা। আসিফের মা আফিফা চঞ্চন করে উঠল। জ্ঞান বুদ্ধি লোপ পাইছে তোর? কই আগরতলা, কই উগিরতলা? সাবের ভাই শুনলেও কি কইব? কাশিম শাসনের সুরে ধমকে উঠে বলল, যদি এমন কিছু ঘটে তাইলে আমার ঘরের দুয়ার তৈল লাগা বন্ধ। মান ইজ্জত বলে কিছু থাকবো সমাজে? যেটা আমার মাথায় নেই সেটাই আপনারা ভেবে বসে আছেন। এই মেয়ের সাথে আমার ভালো করে আলাপই হয় না, আবার প্রেম, বিয়ে। সে আমার দোকানের একজন বিশ্বস্ত ভালো কর্মী, এর বাইরে আর কিছুই না। ওরা নিঃস্ব, অসহায়, তাই ওদের পাশে দাঁড়িয়েছি, সহমর্মিতা দেখিয়েছি মানবিক বোধের জায়গা থেকে। ব্যাস। কথাগুলো বলে বের হয়ে যায় আসিফ। তোড়জোড় করে শিউলিকে অন্যত্রই বিয়ে দিয়ে দিল তার পরিবার। কেননা তারা জানতে পারল মহুয়া মামলা তুলে নেবে না। আমাকে পুরো 2 বছর সাজা ভোগ করতে হবে। তার বিদেশ যাওয়ার বন্ধ হয়ে গেল। তার স্থানে মালিক নতুন কর্মী নিয়োগ দিয়েছে। সুতরাং তার আশায় মেয়েকে ধরে রাখা বোকামি। এ খবর আমান জেনে গেল। মহুয়ার ওপর আমান, তফুরা, শিউলি, তার মা, বাবা, মহাজন সাবের, কাশেম, ম্যানেজার ফাহিম সবাই ক্রোধান্বিত। সবার আক্রোশ, সবার দ্বিগুণ বিরক্তি। তারপর এক উষালগ্নে মহুয়া আটকা পড়ল সাবিরের ঘরে। সাবির ঘরের দরজা বন্ধ করে দিল। মহুয়াকে টেনে নিজের বিছানার উপরে ফেলল। হিংস্র শার্দুলের মতো আগ্রাসী থাবায় মহুয়ার গায়ের সমস্ত পোশাক খুলে নিল। পাঞ্জাবি খুলতে খুলতে বিশ্রী গালি দিয়ে বলল, মাইয়া, তোর এখন রক্ষা করার কেউ নাই। তোর নাগর আসিফ তার গ্রামে নাক ডাকিয়ে ঘুমাইতেছে। মহুয়া খাঁচায় বন্দি পাখি ন্যায় ছটপাতে লাগল। শত মিনতি করে লাভ হলো না। সাবির তার কাজ শুরু করে দিচ্ছিল। ঠিক তখনই তার দরজায় করাঘাত হলো বিকট শব্দে। সাবির খেপে গিয়ে দরজা খুলল, নয়তো বাড়ির অন্য ঘরের লোকজন এসে যাবে। মহুয়া কাঁপতে কাঁপতে স্যালোয়ার জামা পরে নিল। আগন্তুক ঘরের ভেতর প্রবেশ করল। সাবিরের গলা টিপে ধরে জিজ্ঞেস করল, মিরনকে কোথায় গুম করছিস লুচ্চা? পুরুষালী গলা শুনে মহুয়ার রুমের আড়াল হতে উকি মারল। দেখল তার সেই পুরনো প্রিয় মুখটি। বিস্ময়ে, লজ্জায়, সংকোচে মহুয়ার মরে যাওয়ার উপক্রম। আগের দিন বিকেলে মিরন প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়ে গেল। পাশের ধান ক্ষেতের জমি, খালি জমিতে কয়েকবারে ছেলেরা মিলে বল খেলে। সবার সাথে জমির পাড়ে বসে খেলা উপভোগ করে মিরন। তারপর বাজার গিয়ে 1 কাপ চা, 1 পিস কেক খেয়ে মিরন বাড়িতে ফিরে আসে। মিরন যেহেতু অসুস্থ, তাই তার চলাফেরার দৈনন্দিন রুটিন মা বোনের মুখস্থ। খেলা শেষ হলো, বিকেল ফুরিয়ে গেল, সাজের আগমন ঘটল, কিন্তু মিরন এলো না। হালিমা ও মহুয়া উদ্বিগ্ন হলো। বোরকা পরে মা মেয়ে ভিন্ন ভিন্ন দিকে মিরনকে খুঁজতে বের হলো। কোথাও মিরনের চিহ্নটিকে নেই। এভাবে বাড়ির ও আশেপাশের মানুষ, বাড়ির মানুষজন জেনে গেল। সবাই হাই হুতাশ শুরু করলো। চারপাশ ঘনিয়ে আধার নেমে এলো। হালিমা ঘরে ফিরে এলো। নাতনি বুলবুলিকে পাশে বসিয়ে কান্না জুড়ে দিল। মহুয়া বাজারে চলে গেল। গ্রামের পরিচিত যে ছেলের দোকানে মিরন চা খায় রোজ, তাকে ভেজা গলায় জিজ্ঞেস করল, আলফু ভাই, মিরন চা খেতে আসছিল বিকেলের শেষের দিকে? তাকে খুঁজে পাচ্ছি না। হ, আইছিল তো। 1 কাপ মালাই চা আর একটা ক্রিম বন খাইল। এরপর দেখলাম সাবের মিয়ার মিলের ভিতর গেল। তারপর তো আর জানি না বোন। বিচলিত স্বরে জানালো আলফো। পা চালিয়ে মহুয়া মিলে গেল। মিরনকে দেখতে পেল না। উপস্থিত অন্যদের কাছে মহুয়া জানতে চাইল, আমার ভাই মিরন মিল থেকে বের হয়ে কোন দিকে গেল? আপনারা দেখেছেন? কই, মিলে তো আপনার ভাইকে দেখি নাই। অবশ্য আমি আইলাম বেশিক্ষণ হয় নাই, জানালো লোকটি। অন্যরা বলল, আমরাও দেখি নাই, তাই কইতে পারি না। সাবির চাচা বিকেলে মিলে আসছে, হয় ছিল, আবার চইলা গেছে। মহুয়া বিমর্ষ নয়নে সম্ভাব্য সব স্থানে মিরনকে খুঁজল। ফলাফল শূন্য। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল মহুয়া। আশাহত গলায় মাকে সব জানিয়ে বলল, আম্মা, কি করব এখন? কোথায় খুঁজবো আর? তোর নানাগোর বাড়ি, খালাগোর বাড়ি মোবাইল কর, বাষ্পরুদ্ধ কণ্ঠে বলল হালিমা। মিরন এ জনমেও একা একা কোনো আত্মীয়র বাড়ি যায়নি আম্মা। আজ হঠাৎ কেন যাবে? তবু ফোন দে। বলে মহুয়া সব আত্মীয়ের বাড়ি ফোন দিয়ে খোঁজ নিল। সবার এক কথা, মিরন যায়নি। বাড়ির মানুষজন মহুয়াদের ঘরে জড়ো হলো। কারো কারো কথা মতে বাড়ির আশেপাশে ডোবা খালেও মিরনের সন্ধান করল। লাভ হলো না। মহুয়া কান্নাজড়িত সুরে আসিফকে মিরনের বিষয় জানালো। আসিফ চিন্তিত হলো। বলল, সকাল হক, দেখো মিরন ফিরে আসে কিনা।
নইলে থানায় যেতে হবে। পল্লীগ্রাম। রাত হতেই নির্জনতা ভর করল পরিবেশ জুড়ে। সবাই যার যার ঘরে চলে গেল। মহুয়া চট করে মাকে বলল, মা, আলফু বলল মিরনকে মিলে ঢুকতে দেখেছে। আবার মিলে যারা ছিল তারা বলল সাবির বিকেলে মিলে গিয়েছে। যদিও তারা মিরনকে দেখেনি মিলে, তাহলে সাবের মহাজনের বাড়িতে একবার যাওয়া জরুরি নয়? তাই তো, ভালো কথা মনে করছোস। আলফু ছেলেটা আন্দাজে মিশা কথকনের বলা না। এখন রাত হইয়া গেল, অমাবস্যার আন্ধার মারাইয়া কেমনে যাইবি? ভরে যাস, বলবলি তখন ঘুমাইয়া থাকব। হেরবাদে থানায় গিয়া পুলিশরে জানাইতে হইব। বসে থাকনের টাইম নাই। আচ্ছা, সাবির কিছু করেনি তো মিরন রে? সেই তো তোর আমার উপরে বহুত খ্যাপা। তসবি হাতে দোয়ার দরুদ পড়তে পড়তে আল্লাহর নাম জপতে জপতে বলল হালিমা, এটা আমারও একটু মনে মনে হচ্ছে। দেখি আগে তার বাড়ি যাই। একা যাওয়া ঠিক হবে মা? এখন হলে সমস্যা আছিল। ভোরে এই ঘর ওই ঘরের মুরব্বীরা নামাজ পড়তে উঠা যায়, সমস্যা নাই। তুই ঘরে যাইস না, দুয়ারের বাইরে খাড়াইয়া জিগাবি আর চলে আসবি। হ্যাঁ, সেটাই। ঘরে যাওয়ার কাজ নেই আমার। সারা রাত নির্ঘুম কাটিয়ে মহুয়া ও হালিমার অপেক্ষা প্রভাতকালের। ভোরের আলো না ফুটলেও মহুয়া বোরকা পরে বেরিয়ে যায় সাবিরের বাড়ির উদ্দেশ্যে। সাবির তার ঘরে নামাজ পড়ে উঠল মাত্র, তখন ঘরের দরজায় বাইরে থেকে আস্তে করে টোকা পড়ল। সেই আধপাকা দাড়িতে হাত বুলিয়ে চাপানো দরজায় দুই কপাট মেলে ধরল। মহুয়া তাকে সালাম দিয়ে ভাইয়ের কথা জিজ্ঞেস করল। সাবেক অবাক চোখে দুঃখিত গলায় বলল, হাই খোদা, কি কও? ভেতরে আসো, ভালো কইরা শুনি। মহুয়া এক পা অতিক্রম করে ঘরের ভিতরে গেল এবং সামনে দাঁড়িয়ে থেকে বলল, চাচা, আলফু বলল তার দোকান হতে চা খেয়ে মিরন আপনার মিলে গেল এবং আপনার মিলের লোকজন বলল আপনি বিকেলে মিলেছিলেন। আলফু কইছে, একদম মিছা কথা। তোমার ভাই মিরন সম্পর্কে আমি কিছুই জানি না। আমি বিকেলবেলায় মিলেছিলাম তা সত্য, কিন্তু আমি থাকা অবস্থায় তোমার ভাইরে দেখি নাই। তার আগে পড়ে গেছে কিনা সেটাই তো আমি জানি না। মহুয়া হতাশ হয়। তার ধারণা ছিল সাবির থেকে হয়তো কোনো ক্লু পাবে মিরনের। সে বেদীর্ণ স্বরে বলল, আচ্ছা চাচা, আসি তাহলে। মহুয়া পা বাড়াতেই তার হাত ধরে ফেলল সাবির। ভিতর হতে দরজা বন্ধ করে দিল। মহুয়ার মুখ চেপে ধরল যেন চিৎকার দিতে না পারে। তার অল্পক্ষণ পরেই মিজান গিয়ে হাজির হলো সাবিরের ঘরে। মিজান ভাই, তিনি না চট্টগ্রাম থাকেন? বাড়িতে কখন এলো? আর এত ভোরে কেনই বা এলো? মহুয়া আর কিছু ভাবতে পারে না। সম্বিত ফিরে পায় মিজানের হেরে গলায় আওয়াজে, এই মহুয়া, এদিকে আয়। মহুয়া পা টিপে টিপে যায় মিজানের সামনে। আড়ষ্ট হতে ঘরের দেয়াল চেপে দাঁড়িয়ে থাকে। মিজান ভেতর হতে দরজা বন্ধ করে দিল। সাবির গলা টিপে বলল, মিরন কোথায় বল, নইলে তুই এখন গুম হয়ে যাবি কসম। মহুয়ার বাপে সারা জীবন তোরে ভাই বলছে, কিন্তু নিজের লোলুপতার জন্য ভাতিজি সমান মহুয়াকে বিয়ে করতে চাইলি। সে রাজি না হতে তার আলাভোলা সহজ সরল ভাইটাকে গুম করলি কেন? মিরনকে খুঁজতে মহুয়া তোর কাছে আসে, আর তুই নোংরামিতে মেতে উঠবি? বল মিরন কই? সাবের গর্জন করে উঠল, এই শোরের বাচ্চা, মিরনরে আমি গুম করছি, প্রমাণ কি? প্রমাণ আলফু। বলে মিজান সাবেরের বিশেষ স্থানে জোরে লাথি মারল। বয়স্ক সাবের নিতে পারল না। ও মা গো বলে ভয়ানক যন্ত্রণায় হাত চেপে ধরে বসে পড়ল। বুঝল তার আর রক্ষা নেই, কারণ সে এবং গ্রামের সবাই জানে মিজান খুবই বদরাগী ছেলে। একবার মারপিট করে আপন চাচাতো ভাইকে ছুরিঘাত করে রক্তাক্ত করেছিল মিজান। মহুয়ার মুখে কোনো রা নেই, পূর্বের স্থানে কুজুর ন্যায় দাঁড়িয়ে আছে। সাবির কোকানো স্বরে বলল, ধানের গোলার ভেতরে আছে। মহুয়া দিশারা হয়ে ছুটে গেল বিশাল ধানের গোলার দিকে। যে চৌকির উপর গোলাটা অবস্থিত, মহুয়া সেই চৌকিতে পা দিয়ে উঠে দাঁড়াল। দেখল তার ভাই মিরন আধশোয়া হয়ে ঘুমিয়ে আছে। ভাই মিরন, মিরন, উঠে আয়। বোনের আদর মাখা কণ্ঠ শুনে মিরন জেগে ওঠে। বসা থেকে উঠে দাঁড়ালো। মিজান এগিয়ে গেল, মিরনকে ধরে গোলার ভেতর হতে বের করে আনলো। মিরনকে সাবিরের সামনে এনে বলল, এত কাহিনী করার টাইম নাই। আমি যেটা ধারণা করছি সেটা সত্যি কিনা বল। তুই মহুয়ার সাথে অশ্লীল কাজ করার জন্য এই নাটক করছিস, ঠিক? সাবির মাথা ঝাঁকিয়ে বলে, ঠিক। মহুয়া নির্বাক হয়ে যায়। মিজান বলে, এখন কি সাজে দেব সাবির মহাজনরে, নাকি থানা পুলিশ করব? বাড়ির সবাইকে ডেকে আনব? সাবির হাত জোর করে মাফ চাইল মিজানের কাছে। মিজান বলল, আজকের পর হতে মহুয়াদের পরিবারের কারো কোনো রকম ক্ষতি হলে তার দায়ভার তো নিতে হবে। রাজি? সাবির সম্মতি জানায়। মহুয়ার পা ধরে বল,
আম্মা, আমার ভুল হয়েছে, মাফ করে দাও। সাবের মনে মনে ফুঁসে উঠছে, যেন সমুদ্রের উত্তাল ঢেউ। কেউ দেখে যাবে, এদের বিদায় করা জরুরি। তাই উপায়হীন হয়ে সাবের মহুয়ার পা ধরে মিজানের শিখিয়ে দেওয়া কথা বলল। মিজান ও মহুয়া মিরনকে নিয়ে চলে যায়। মিজান ভাই হঠাৎ করে এই বাড়িতে এলেন কেন? লজ্জা ও ইতস্ত কণ্ঠে জানতে চাইল মহুয়া। যার জন্য করি চুরি, সেই বলে চোর। এত সাহস দেখিয়ে একা যাওয়া উচিত হয়নি তোর। বুঝলাম, মিরনকে না পেয়ে পাগলের মতো হয়েছিলাম। অতটা ভাবতে পারিনি, বুঝে উঠতেও পারিনি। আপনার বিষয়টা বুঝলাম না মিজান ভাই। সেটা বাড়িতে গিয়ে চাচির থেকেই জেনে নিস। আচ্ছা। পুরো পথ কেউ আর কোনো কথা বলে না। মিজান তাদের বাড়ির পথে পা রাখে। মহুয়া মিরনের গলা পেঁচিয়ে ধরে নিজেদের বাড়ি চলে যায়। ঘটনার আকস্মিকতায় মহুয়া বাকরুদ্ধ। মিরনকে দেখে হালিমা বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে। মহুয়া বড় বড় শ্বাস ফেলতে থাকে। ঘটনার সারাংশ মাকে বলল। শুনে হালিমা ভীত সন্ত্রস্ত। সে ছেলেকে জিজ্ঞেস করল, তুই কেমনে সাবারের বাড়ি গেলি বাপ? কেমনে কত মায়েরে? মিরন বলল, বিকেলে সাবির তাকে চিপস কিনে দেয়, মিল থেকে অন্যদিকে নিয়ে যায়। দূর আছে সেই জায়গা। পথের ওপর একটু দাঁড়িয়ে কি যেন ভাবে, তারপর আবার তাকে নিয়ে তার বাড়িতে চলে যায়। সময় সন্ধ্যার পর। রাতে ভাত খাইয়ে দিয়ে গোলার ভেতরে তাকে লুকিয়ে থাকতে বলে। সে রাজি না হলে ভয় দেখায়। মিরন ভয়ে রাজি হয়। হালিমা বলল, নিজের মনের সামান্য খাইশ মিটানো লাইগা মানুষ এত বড় হারামিপানা করে? মন চায় কুচি কুচি কইরা ফালাই ব্যাটারে। বুলবুলি জেগে যায়, কান্না করে। তাই মহুয়া মিজানের বিষয় জানতে পারিনি তৎক্ষণাৎ। সকালে ঘুম ভাঙার পরেই আসিফের মনে হলো মহুয়ার কথা, মিরনের কথা। তার ভাবনায় ঠাঁই হলো এই মহুয়ারা বড় একা। ঘুরে ফিরে তাদের জীবনে বিপদ লেগেই আছে। মহুয়াদের রাত দিন এভাবে যেতে লাগে। আসিফ ফ্রেশ হয়ে নাস্তা করে নিল। বাবা মাকে বলল, ভাবছি মহুয়াকে বিয়ে করব। ওরা অসহায়। যতটুকু ওকে দেখেছি ভালোই মনে হলো। মনে হওয়ার বাস্তবতায় এক। তুই না সেদিন কলি এই মেয়ের সাথে তোর কথাই হয় না, আর এখন কি কস তুই? তাইলে তো আমাদের আন্দাজটাই ঠিক হইল। কই গেল তোর লম্বা কথা? আমাদের উপযুক্ত তোর দোকানের বেতনভুক্ত সামান্য একটা কর্মচারী মেয়ে। রসপূর্ণ গলায় জিজ্ঞেস করলেন আসিফের পিতা কাশেম। বাবা, কে কার উপযুক্ত এটার মানদণ্ড কি অর্থ দিয়ে বিচার হয়? তো কি দিয়া হইব? সমাজে এমনই, যেই কথা ঠোঁটে নিছ সেটা ঠোঁটের বাইর করবি না কইলাম, গিলে ফেলা। পাশ থেকে আসিফের মা আফিফা বলল, আমরা চাঁদের দেশে বাস করি না। এই সমাজের কথা, আত্মীয় স্বজনের কথাও মাথায় রাখতে হইব। হেরা গরিব, অসহায়, তার লাগিয়া পাশে দাঁড়াইছস, উপকার করছস। যেহেতু হ্যাগর কেউ নাই, এ পর্যন্ত সবই ঠিক আছে। কিন্তু মাঝখান দিয়ে ভূতে ধরার মতো কিন ভুলভাল কথা কইলি? আসিফ উঠে যায়। তার ধারণা ছিল অন্তত তার মা তাকে সাপোর্ট করবে, কিন্তু না, তার মাও বেঁকে বসল। স্বামীর সুরে কথা বলল। বুলবুলকে স্তন পান করিয়ে ফের ঘুম পাড়িয়ে দেয় মহুয়া। তার রাতে ঘুম হয়নি, ভোরে উঠে যেতে হয়েছে। নিজের ওপরে গেল ঝড়। সব মিলিয়ে ট্রমাটাইজ মহুয়া। একই অবস্থা মিরনেরও। থেমে থেমে কেঁপে ওঠে মিরন প্রবল বৃষ্টিতে ভেজা পাখির ছানার মতো। মহুয়ার চোখ জড়িয়ে আসে, ঘুমে ঢলে পড়ে। ঘণ্টাখানেক পর ঘুম থেকে উঠে যায়, দোকান আছে বলে। সে মাকে জিজ্ঞেস করল, মা, মিজান ভাই কিভাবে জানলো? আমাদের তো উদ্ধার উনিই করল। বাপরে, বীরের মতো গিয়ে হাজির হলো ঢাল তলোয়ার ছাড়া। এই পোলার হাত পা দুই জোড়ায় চারখান ঢাল তলোয়ার। আর কিছু লাগে? মিজানের অতীত মনে করে দেয়। ঠিক বলছো মা, তুমি গেলে তাদের বাড়ি? না, মিজান ভাই আসলো। মিজানই আসলো। এসে কইল, চাচি, আমি পরশু বাড়ি আছি। কাল বাড়িতে ছিলাম না, নানাদের বাড়িতে গিয়েছিলাম। আয়সা শুনলাম মিরর নাকি নিখোঁজ। আমি আজ সকালে চিটাগাং চলে যাইতেছি, তাই যাওয়ার আগে আপনারে দেখতে আসি। মিরনের খোঁজ পাইছেন চাচি? পরে আমি কানতে কানতে কইলাম, বাবা, হ, হাসাই হুনছ। আলফোনাকে দেখছে মিরনরে মিলে ঢুকতে, তাই মহুয়া সাবেরের বাড়িতে গেছে। সাবের আবার মহুয়ারে বিয়ে করতে চাইছে। মানাকরণে খেপে আছে আমাগোর উপরে। তার দেওয়া ঘরের সব কাঠকোট নিয়ে গেছে লোক দিয়া। এসব শুনাই মিজান লম্বা লম্বা পা ফালাইয়া চলে গেল। আমারই কিছু কয় নাই, যদি আমি বুঝতে পারছি মিজান সাবিরের বাড়িতেই যাইতেছে। ও, এবার বুঝলাম কাহিনী। মিজান ভাই যাই করুক না কেন, আমাদের পরিবারের সাথে আগে থেকেই ভালো চলে। বিপদে আপদে এগিয়ে আসে। সাবির ব্যাটারে যে উষ্ঠা লাথি আর শাসানি দিয়েছে মা, জনমের জন্য সোজা হয়ে যাবে আশা করি। নইলে তো মিজান ভাই আছেই। হ,
এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। মিজান রে ফেরেস্তার মতন সেখানে পাঠাইয়া দিল তগর দুই ভাই বোনকে রক্ষাকরণের লাইগা। আবার বাড়ি এলে একবেলা দাওয়াত দিয়ে খাওয়ামো তারে। ঘরের পালা মুরগি জবা দিমু, দিতে পারবা, সমস্যা নেই বলে মহুয়া কৃতজ্ঞতার সাথে মিজানকে স্মরণ করে। আস্তে ধীরে তৈরি হয়ে নেয় দোকানে যাওয়ার জন্য। মিরনের কথা আসিফকেই মোবাইলে জানিয়ে দিল মহুয়া। মহুয়া দোকানে যাওয়ার আগে ভাইকে ভালো করে শাসিয়ে দেয় মায়া মায়া কণ্ঠে। ভাই, আর কোনোদিন ওই কুত্তার মিলে যাইবি না। কেউ তোর পকেটে টাকা ভরে দিলেও তার কথা মতো কোথাও যাবি না। খেতে গিয়ে একটা খেলা দেখবি, আলফুর দোকানে গিয়ে চা খাবি, তারপর তারপর সোজা বাড়িতে চলে আসবি। মা আছে, তোর ভাগ্নি আছে, সময় কেটে যাবে এমনি, বুঝলি ভাই? মিরন অনুগত হয়ে ঘাড় হেলিয়ে বোনের কথায় সম্মতি প্রকাশ করে। মিজান বাসে যেতে যেতে ভাবতে থাকে মহুয়ার কথা। মহুয়া তার পাশের বাড়ির মেয়ে, সম্পর্কে চাচাতো বোন হয়। দেখতে আগের মতোই লাস্যময়ী আছে। মেয়ে হতে বাহ্যিক সৌন্দর্যে একটুকু ভাটা পড়েনি। মহুয়াকে বিয়ে করতে চাইলে কি তার পরিবার আপত্তি তুলবে? ভুল হয়ে গিয়েছে। মহুয়ার মোবাইল নাম্বারটা নেওয়া উচিত ছিল। তাহলে তাদের পরিবারের খোঁজ খবর নেওয়ার বাহানায় টুকটাক কথা হতো মহুয়ার সাথে। এতে ভাব জমানো যেত, মহুয়ার মনকেও বোঝানো যেত। মহুয়া দোকানে চলে যায়। আসিফও আসে দুপুরের দিকে। আসিফ সুযোগ খুঁজিয়ে মহুয়াকে কিছু বলার জন্য, কিন্তু সুযোগ মিলছে না। সে চেয়েছে কথাগুলো মোবাইলে না বলে সরাসরি বলবে মহুয়াকে। কিছু বিষয় কিছু মানুষের মুখোমুখি হয়ে বললে বিপরীত মানুষটার দিক হতে ইতিবাচক সাড়া পাওয়া যায়। দোকান শেষে মহুয়া বাড়ি চলে যায়। গিয়ে তার মায়ের কাছে শুনল বুলবুলির দাদি সাপের কামড়ে মারা গিয়েছে। মহুয়া দীর্ঘশ্বাস ফেলে মাকে বলল, কে বলছে তোমাকে? পাশের বাড়ির ওই ভাবিটা? হ। আহারে তকদির, তার ছোট ছেলে জেলখানায়। মারে দেখতে আসতে পারবো কিনা কি জানি। থানার নিয়ম তো কইতে পারি না। বেটি নাকি বাগিচার ভেতরে পাকা সুবারি পাড়তে গিয়েছিল। পানক সাপ কণ্ডলে পাইকা বৈশা ছিল। সে মাথা তুইলা সুপারি চাইতে চাইতে আগাইতেছিল গাছের গোড়ার দিকে। অমনি সাপের গায়ে পাড়া পড়ছে, আর সাপে করছে দংশন। হাসপাতালে নাকি নিছিল। আহ জিন্দিগি, আহ মরণ। আল্লাহ আমার মরণ কেমনে রাখছে কে জানে। মহুয়ার একটু খারাপ লাগলো তোফুরার জন্য। পরক্ষণে আবার বিষিয়ে উঠল মন। তোফুরা তার সাথে শাশুড়ি হিসেবে যতটুকু ভালো চলেছে, তার চেয়ে বেশি নিষ্ঠুরতা করেছে। তার মেয়েকে মেরে ফেলেছে। তার বর্তমান মেয়েকেও মেরে ফেলার জন্য তার ভাতে বিষ মিশিয়েছে। খেতে দেয়নি ঠিকভাবে। হালিমা বলল, তুই যাইবি নাকি? তগর তো এখনও ছাড়াছাড়ি হয় নাই। আমি গেলে নানান কথা উঠবে মা, ঝামেলা পাকিয়ে যাবে। যেহেতু আমি তাকে ছেড়ে দেব, আর গিয়ে কাজ নেই। একটার পর একটা বিপদ লেগেই আছে আমাদের, তাই সেদিকে সময় দিতে পারছি না। রাতে আসিফ ভাইকে ফোন দিব। ওনার তো পরিচিত লয়ার আছে। এর আগেও উনি আমাকে সঠিক তথ্য দিয়ে দিয়েছে। সন্ধ্যার পর মহুয়ার বড় চা তাকে ফোন দিল। মহুয়াকে অনুরোধ করে বলল, তোর কাটা দূর হয়েছে, চইলায় মায়ানিয়া। ভাবি, সবকিছু মিলিয়ে জল যে পরিমাণ ঘোলা হয়েছে এবং যে বর্তমান পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, আমার ফিরে যাবার অবকাশ নেই। মাফ করবেন আমাকে। একা আছি, ভালো আছি, বেঁচে আছি। জায়ের কথা শুনে মহুয়ার মনে হলো এখন আমাদের বাড়ির অন্যরাও তাকে ফুসলাতে থাকবে চলে যাওয়ার জন্য। কিন্তু কারো কথায় পটে যাওয়া যাবে না। নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে। যেই কথা সেই কাজ। সে রাতে মহুয়া নিজেই আসিফকে ফোন করলো। আসিফ অবাক হলো না, কারণ মহুয়া তাকে প্রয়োজনে মাঝে মাঝে ফোন করে। যদিও এর বাইরে কখনো ভুল করে মহুয়া তাকে ফোন দেয়নি, এমনকি সেও না। তবে মহুয়ার আজকের ফোন পেয়ে আসিফ অন্যদিনের চেয়ে খুশি হলো। সে নিজেই ভাবছে মহুয়াকে ফোন দেবে। কিন্তু মেঘনা চাইতে বৃষ্টির মতো মহুয়ার অপ্রত্যাশিত ফোন কল তার হৃদয়ে সুখের ফাল্গুন ধারা বয়ে দিল। যদিও আসিফ সেটা গোপন করল মহুয়ার কাছে। মহুয়া সালাম দিল। আসিফ সালামের জবাব দিয়ে ঠান্ডা গলায় জানতে চাইল, মহুয়া কেমন আছো? দোকানে সেই পরিবেশ ছিল না বলে জিজ্ঞেস করতে পারিনি কিছু। মিরন কেমন আছে? আলহামদুলিল্লাহ, মোটামুটি আছে মিরন। আমরাও আছি ঠিক যেমন থাকার কথা। মহুয়ার কণ্ঠ নিপ্রভ, ধীর, ক্লান্ত। তো বলো কি সমস্যা এখন? ভাইয়া, আমি বুলবুলির আব্বুকে ডিভোর্স দিয়ে দেব। কিভাবে কি করতে হবে আমি তো জানি না। আপনি তো আগেও এমন বিষয়ে আমাকে হেল্প করেছেন, তাই আপনার শরণাপন্ন হলাম। ঠিক আছে,
আমি খোঁজখবর নিয়ে সব ওকে করছি। ফাইনাল করে তোমাকে জানাবো। তার পরের সপ্তাহে মহুয়া আসিফের সাহায্য নিয়ে আমানকে তালাক দিয়ে দিল। রুলস মেনে প্রথমে লিখিত নোটিশ পাঠালো আমানের কাছে, তাদের বাড়ির ঠিকানায়। তারপর কাজীর কাছেও আমাদের গ্রামের চেয়ারম্যানের কাছে। এখন মাত্র কার্যকর হওয়ার অপেক্ষা। মহুয়া প্রলম্বিত শ্বাস ছাড়ল, যেন তার বুকের উপর হতে বিশাল পাথর সরে গেল। তার 2-4 দিন পর এক রাতে আসিফ নিজেই ফোন দিল মহুয়াকে। কারণ এখন মহুয়াকে যে কেউ বিয়ে করার প্রস্তাব দিতে পারে, দেরি করলে নিজেই ফেঁসে যাবে পরে। মহুয়া রিসিভ করল। আসিফ এ কথা ও কথা বলল কিছুক্ষণ, তারপর বলল, মহুয়া, মানুষ হিসেবে আমাকে তোমার কেমন লাগে? খুব ভালো লাগে আসিফ ভাই। অন্যের বিপদে যে মানুষটা নিঃস্বার্থভাবে মহানুভবতার হাত বাড়িয়ে দেয়, সে নিঃসন্দেহে একজন ভালো মনের অধিকারী। তাকে পায়ে ঠেলার মতো ইগনোর করার কোনো সুযোগ নেই। মহুয়ার অকপট স্বীকারোক্তি। মহুয়ার কথা শুনে আসিফের নিজের উপর আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে গেল। তার অন্তরটা নেচে উঠল। সে নড়েচড়ে বসল, বুক টানটান করে। কণ্ঠে রসসুধা ঢেলে বলল, আমি তোমারও বুলবুলির এক আকাশ নির্ভরতা হতে চাই, চিরদিনের জন্য। নির্ভর করা যায় আমাকে? মহুয়া বিদ্যুৎ শকের মতো কেঁপে উঠল। হাত থেকে মুঠোফোনটা পড়ে গেল বিছানার উপরে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। এ কি শুনল সে? সত্যি নাকি বিভ্রান্তি? হ্যালো, হ্যালো মহুয়া, এনি প্রবলেম? আমাকে শুনতে পাচ্ছ? মহুয়া অবিশ্বাস্য চোখে মোবাইলের স্ক্রিনের ওপরে স্থির দৃষ্টিতে চেয়ে রইল। ওপ্রান্ত হতে ভেসে আসছে আসিফের ভরাট অথচ নরম কণ্ঠস্বর। হ্যাঁ হ্যাঁ, শুনছি। ভীষণ অপ্রস্তুত গলায় বলল মহুয়া। শুনলে হবে না মহুয়া, আনসার দিতে হবে। সব কিছুর আনসার হয় না বা দেওয়া যায় না। নিচু ও নমনীয় স্বরে বলল মহুয়া। নাবোধক জবাবে মহুয়ার প্রতি আসিফের আগ্রহ ও ভালো লাগা গতি পেল নদীর স্রোতের মতো। মাধুর্য ভরা স্বরে বলল, তুমি সময় নাও, আমি আছি। আপনার ফ্যামিলি আমাকে মেনে নেবে? না, ফ্যামিলির অবাধ্য হওয়া উচিত নয়। তাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করবেন। নিজের পছন্দকে গুরুত্ব দেব না? না, আমাকে ক্ষমা করবেন। আমার সাথে আপনার যায় না। তেল জল কখনোই মেশে না, কখনোই এক হয় না। আবেগ আর বাস্তবতা ভিন্ন। বা আবেগের বয়সে বাস করে আমাকে আবেগের বলি শিখাচ্ছ? বয়স আবেগের, এটা সত্যি, কিন্তু আমার বাস্তবতা বিবেকের। তাই পিষে ফেলেছি আবেগের জীবনকে। তোমার নিষ্ঠুর বাস্তবতার সামিল হতে চেয়েছি। মহুয়া নিরুত্তর, ফোন রেখে দিল। আসিফ মোবাইলের স্ক্রিনের উপরে হতবম্ব চোখে চেয়ে রইল। সে ভাবল, কি আর হলো কি? তার শুধু ধারণা নয়, বিশ্বাস ছিল মহুয়া এক বাক্যে রাজি হয়ে যাবে। জীবন নিয়ে এত বড় অপরচুনিটি সে ভুলেও হাতছাড়া করবে না। মহুয়ার আত্মমর্যাদা বোধ দেখে আসিফ বিস্মিত হল। এদিকে মিজান কোনোভাবে মহুয়ার মুঠোফোনের নাম্বার জোগাড় করল। ফোন দিল, আননোন নাম্বার। রিসিভ করে সালাম দিয়ে মহুয়া বলল, হ্যালো, কে? তোকে সুরক্ষিত উদ্ধার করলো যে, আমি সে। ভনিতা না করেই চঞ্চল সুরে জবাব দিল মিজান। ও মিজান ভাই, কেমন আছেন? ফোনে আপনার সাথে এই প্রথম কথা হচ্ছে, তাই নাম্বার দেখে চিনতে পারিনি। আমার নাম্বার কার থেকে সংগ্রহ করেছেন? চমকিত সুরে জিজ্ঞেস করল মহুয়া। ভালো আছি। আমার নাম্বার তোর সংগ্রহ করার কথা ধন্যবাদ দেওয়ার জন্য, কিন্তু তা যখন হচ্ছে না, তাই আমি তোর নাম্বার জোগাড় করলাম। আসলে মিজান ভাই, খুবই দুঃখিত, ফোনে কথা বলার বিষয় মাথায় আসেনি। কিন্তু আম্মা তো অপেক্ষায় আছে আপনার বাড়ি আসার জন্য। আপনাকে দাওয়াত দিবে বলেছে। বাঁচালাম তোকে। চাই আম্মা? আজব, তুই চাস না? হেয়ালি হেসে বলল মিজান। মহুয়া বলল, চাইব না কেন মিজান ভাই, অবশ্যই চাই। এভাবে কিছুক্ষণ দুজনের সৌমিষ্ট রসালো বাক্যলাপের রীতি ঘটে। মিজান আপ্লুত হয় মহুয়ার সাথে কথা বলতে পেরে। মহুয়াও আপ্লুত হয়ে ওঠে মিজানকে ফের মনে করে। ফিরে গেল তার কৈশোরে। মিজানদের বাড়ির উপর দিয়ে যখন স্কুলে যেত, মিজান একটু আধটু কথা বলতো তার সাথে। মাঝে মাঝে দোকান থেকে কোন খাবার দিয়ে বলতো, টিফিন খাস? তোর নামের আর আমার নামের শুরুতেই ম অধ্যক্ষর, খেয়াল করেছিস? চোখের পাতা ঝাপটিয়ে মহুয়া বলতো, তাই বুঝি কিছু কিনে দেন? মিজান চাপা হেসে বলতো, না, তোর জন্য মায়া লাগে তাই। বালিকা মহুয়া মুখ টিপে লাজুক হাসত। মেঠো পথের পাড় ধরে স্কুলে হেঁটে যেত। তার আবেগী মন বুঝে নিত মিজান তাকে পছন্দ করে। তাই নিজের ভেতরের অনুভূতিগুলো অন্যভাবে ঢেউ তোলে তার বুকের ভেতরে। কিন্তু মহুয়ার এই ধারণা সম্পূর্ণ বদলে গেল।
এবং স্পষ্টই তো বুঝতে পারল মিজান তাকে এটা সেটা কিনে দিত তারা দরিদ্র বলে, যেটা ছিল মিজানের ভালোবাসা নয়, করুণা বা সহানুভূতি দেখানো। তাই তো মহুয়ার বিয়ে ঠিক হয়েছে শুনেও মিজানের কোনো হেলদোল নেই, এবং মিজান উৎফুল্ল মনে সবার সাথে তার বিয়ের দাওয়াত খেল। বিয়ের পর মহুয়া শ্বশুরবাড়ি চলে যায়। আর কোনোদিন দেখা হয়নি তার সেই ভালো লাগার পাশের বাড়ির মিজানের সাথে। এত বছর পর ধূমকেতুর মতো মিজানের আগমন তার ভেতরটাকে নিংড়ে দিল। মহুয়ার মেয়ে বুলবুলি অনেক অসুস্থ, তাই মহুয়া দোকানে যায়নি, ছুটি নিয়েছে 1 সপ্তাহ। কিন্তু আসিফ ধরে নিল মহুয়ার সংকোচে তার চোখের আড়াল থাকছে নিজেকে একটু থিতু করে নেওয়ার জন্য। সে ছুটি দিতে কার্পণ্য করল না। এদিকে মহুয়ার সাথে কথা বলার পর মিজানের ভিতরে অস্থিরতা সৃষ্টি হয়। হুটহাট মনটা পুলক অনুভব করে। বেখেয়ালি পথ চলে সে উদাসীন বনের পাখির মতো। মনের আরশিতে রংধনুর মতো ভেসে ওঠে মহুয়ার কিছু স্মৃতি, তার বালিকা বেলার কচি কচি কণ্ঠে বলা কিছু কথা, কিছু প্রশ্ন। মহুয়াকে কি আবার ফোন দেওয়া ঠিক হবে? আগের মহুয়া আর বর্তমান মহুয়ার ব্যবধান বিস্তর। জীবনের কঠিন বাঁক মহুয়াকে কোথায় নিয়ে গেল? কিভাবে বা কাটছে মহুয়ার রাত দিন? অনিয়ন্ত্রিত আবেগের কাছে ধরাশায়ী হলো মিজানের মন। তাই 7 দিন না ফুরাতেই মহুয়াকে ফোন দিল মিজান। মহুয়া রিসিভ করল, কৌশলাদি বিনিময় করল মিজানের সাথে। মিজান তাদের পরিবারের নানান প্রসঙ্গ তুলে মহুয়ার সাথে কিছুক্ষণ কথা বলল। মহুয়া পূর্ণ মনোযোগে মিজানের কথাগুলো শুনল। মিজান বলল, মহুয়া, তুই তো এখন সিঙ্গেল মাদার, তোর সামনে পুরো এক জীবন পড়ে রয়েছে, সাথে তোর মেয়েরও। আমার সম্পর্কে তোকে নতুন করে বলার কিছু নেই। সরাসরি বলি, তোর আপত্তি না থাকলে আমার কাছে চলে আসতে পারিস। সেই স্কুল লাইফের মতো আবারও করুণা, আবারও সহানুভূতি। তুচ্ছ হেসে জবাব দিল মহুয়া, কসম খেয়ে বলছি এমন কিছুই নয়। তোর বিয়ে হয়ে যাওয়ার পর আমি নিজেকে আবিষ্কার করি, ভেতর হতে টের পাই তোর প্রতি আমার ভালোবাসা ছিল, অমোঘ টান ছিল। সেইটা নেই তো স্কুলে যাওয়ার সময় আগবাড়িয়ে একটু কথা বলতাম, তোকে খাবার কিনে দিতাম, কিন্তু তখন আর কিছুই করার ছিল না আমার। তুই অন্যের হয়ে গেছিস, আমাকে ক্ষমা কর মহুয়া। মানুষ মাত্রই ভুল। না উপলব্ধি করতে পেরেছি নিজের ভালোবাসা, না উপলব্ধি করতে পেরেছি তোর ভালোবাসা। আমার এখন এসব শোনার মানসিকতা নেই। মন মরে গিয়েছে মিজান ভাই। পাশাপাশি বাড়িতে এই বিয়ে সুখকর হবে না আমাদের দুজনের জন্যই কথাটা। মন কখনো মরে না, পরিস্থিতি মনকে দমিয়ে রাখে, নিভিয়ে দেয়। উপযুক্ত বন্ধু বা সঙ্গী পেলে সেই মন আবার জীবন্ত হয়ে জ্বলে ওঠে দাউ দাউ করে। মধুর প্রণয়ে হৃদয়ের আনাচে কানাচে দুলে ওঠে। তুই অভিমান করে আমাকে প্রত্যাখ্যান করছিস। অভিমান ভুলে আমার বুকে আয়। আমি চাচির কাছে প্রস্তাব রাখব, রাখতে পারেন, লাভ নেই। দুজন দুজনের থেকে বিদায় নেয়। মহাজন সাবের মহুয়াদের আর কোনো বিরক্ত করছে না। তফুরা মরে গেল আমান জেলে। আসিফ তাকে বিয়ে করতে চায়। আগমন হলো মিজানের, সেও পেতে চায় চিরসঙ্গী হিসেবে। সব মিলিয়ে মহুয়া কেমন গোলকধাঁধায় পড়ে গেল। কোনো সিদ্ধান্ত নিবে সে। মহুয়াকে ফোন করে আসিফ, বলল, কাল তো দোকানে আসবে, তারপর বাড়িতে যেও না। রিক্সা নিয়ে আয়োজন রেস্টুরেন্টের সামনে যেও, একসাথে লাঞ্চ করব, এবং কিছু কথা আছে আমার, কেমন? মহুয়ার মন সায় দেয় না, কিন্তু আসিফ তার মালিক, তাই মানা করার জো নেই। সে বলল, আচ্ছা আসিফ ভাইয়া, ঠিক আছে, থাকবো। তারপরের দিন মহুয়া দোকানে গেল, আসিফও গেল। বৃহস্পতিবার বলে দোকানে বিক্রির ধুম ছিল, কাস্টমারের ভিড় ছিল। তাই অন্যদিনের চেয়ে দোকান থেকে বের হতে মহুয়ার দেরি হয়ে গেল। মহুয়া দোকান থেকে বের হয়ে তড়িঘড়ি করে বাড়িতে যাওয়ার পথ ধরল। বাসে উঠে গেল। আসিফকে মেসেজ দিয়ে জানিয়ে দিল, খুব সরি, আমার ছোট্ট মেয়ে আছে, এমনিতেই আজ বেশ দেরি হয়ে গেল, কাল বাইরে দেখা করব। আসিফ রিপ্লাই দিল, আচ্ছা মহুয়া, কোনো সমস্যা নেই। সময় বর্ষাকাল, অবিরাম বৃষ্টি হচ্ছে। চারপাশ কিছুটা আধার হয়ে এলো, জ্যামপূর্ণ রোড, তাই বাস থেমে আছে। বিকেল গড়িয়ে যাচ্ছে। মহুয়ার উদ্বিগ্নতা বাড়ে তার ছোট্ট বুলবুলি পাখিটার জন্য। বাস স্টেশনে এলো অধিক সময় পার করে। কোনো রিক্সা নেই, মহুয়ার সাথে ছাতাও নেই। সে একটি দোকানে ঝাঁপের নিচে দাঁড়ালো, অপেক্ষা বৃষ্টির গতি মন্থর হওয়ার। তারপর মহুয়া পা বাড়িয়ে হাঁটতে থাকে, ডানে বামে রিক্সা খোঁজে। বৃষ্টির দরুন পল্লীর পথঘাট সড়ক থেকে নীরব হয়ে গেল। হাঁটতে হাঁটতে মহুয়া বাড়ির পথে এগিয়ে যাচ্ছে। কিছুটা নীরব স্থানে এলো, দেখল একটি সিএনজি।
সে দরাম করে সিএনজিতে উঠে পড়ল। বাড়িতে দ্রুত পৌঁছাতে হবে, বুলবুলি তাকে খুঁজছে হয়তো। তার পাশে ছিল আরো দুজন পুরুষ যাত্রী। একটু পর সিএনজি অন্য পথে টার্ন করল। মহুয়া আটকে ওঠে, চিৎকার দেয়। অমনি তার মুখ বন্ধ হয়ে যায় একটি পুরুষালী হাতের ধাবায়। মহুয়ার মুখ বেঁধে ফেলে একজন যুবক। বাকিজন বলল, এবার যত পারি চিল্লা সুন্দরী। একটু পরে দেয়ালের ভিতরে কোদাকুদি, বাইরে থেকে কোনো পক্ষীও টের পাইব না বলেই দুজন অচেনা যুবক ডেভিল হাসি দিল উচ্চস্বরে। একটি নির্জন স্থানে গিয়ে সিএনজি থামে। যুবকদ্বয় নেমে পড়ল। একজন চালককে ভাড়া মিটিয়ে দিল, বলল, নেন, ডাবল আছে কথা মতো। চালক চলে গেল দ্রুত। মহুয়া বের হয়ে মুখ বাঁধা অবস্থায় দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করল, পারল না। পেছন থেকে হাতে টান পড়ে। যুবক দুজন মহুয়াকে একটি নির্জন নোমের ভেতরে নিয়ে গেল। ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। মহুয়ার মুখের বাঁধন খুলে দিয়ে বলল, এবার যা ইচ্ছা জিগাও, উত্তর পাইবা। আমাকে তুলে নিয়েছেন কেন? আমি কি করেছি? কে আপনারা দুজন? ভয়ের তো স্বরে জানতে চাইল মহুয়া। তোমারে তুইলা আনছি হাডুডু খেলার জন্য। তুমি, আমি, আরও তিনজন মিলে জম্পেশ খেলাধুলা হবে। মজা তিনজনই পামো, সমান সমান। তুমি কি করছো? তুমি আমার মেয়ের লাইফের শুধু 12টা নয়, 14টা বাজাই দিছ। দ্বিতীয় বউ চইলা গেল, বাসরের সুখটাও পাইল না। তুমিও দিলা তালাক। বেচারার মা মইরা গেল, ভালো করে মায়ের মুখটাও দেখতে পারল না। বিদেশ যাওয়া ক্যান্সেল হইল। ভিসার মেয়াদ ফুরালো, চাকরি চইলা গেল। 2 বছর জেলে পইচা মরব। আর তুমি বাইরে আরামের হাওয়া খাইতেছ। এইটা হয়? তাই আমার মিয়া তোমার তেজ কমাতে কইল। এতে তোমার ইজ্জত হইব লোট, মাথা হইব হেট, আমান পাইব দিলে কিছু শোক। পাশ থেকে বাকি যুবক বলল, আমরা কি পামো? অপরজন বলল, আমরা ডাবল খাজনা পামো, সুখ ও টাকা। মহুয়া ভীত সন্ত্রস্ত। তাদের দিকে করুণ চোখে চেয়ে কাতর গলায় বলল, আমার ছোট্ট মেয়ে আছে বাড়িতে, আমাকে না দেখে কান্না করছে। দয়া করে আমাকে ছেড়ে দিন। ও মা, তোমারে ছাইড়া দিলে আমাদের লাভ কি রে? কি কয়? আপনারা টাকা পেয়েছেন আমাকে তুলে আনার জন্য, এইটাই তো লাভ। ভিখারির মতো নিরীহ গলার বলল মহুয়া। তোমারে যে খাইতে কইল, খামো না? মহুয়া উত্তেজিত হলো না, ঘৃণা ভরা চোখে তাদের দিকে চাইল না। ঘৃণা, জেদ দিয়ে সব সময় পার পাওয়া যায় না, কোমল আচরণ করতে হয়। মহুয়া বলল, আমি যদি আপনাদের মায়ের পেটের বোন বা অন্য কোনো বোন হতাম, আপনার এমন কুৎসিত মনোভাব পোষণ করতে পারতেন আমাকে নিয়ে? আমাকে আমার মেয়ের কাছে যেতে দিন, সে তার মায়ের জন্য কাঁদছে ভাই। মহুয়ার কথায় ভ্রুক্ষেপ করল না একটি ছেলে। সে মহুয়ার বোরকা খুলে নিল, বুক থেকে ওড়না নিয়ে নিল নিজের হাতের মুঠোয়। কুকুরের মতো জিভ চাটতে লাগলো মহুয়ার বুকের দিকে চেয়ে। মহুয়ার পুরো শরীর হাতড়াতে লাগলো কোনো কিছু খোঁজার মতো করে। বাকি ছেলেটা তাকে থামালো। মহুয়াকে বলল, তোমার কথা বিবেচনা করতে পারি এক শর্তে। বিনিময়ে ক্যাশ চাই বড় অঙ্কের। কও, কারে ফোন মারলে কাজ হইবে? মহুয়া আসিফের কথা বলল পরিচয় গোপন রেখে। এছাড়া তাকে ছাড়িয়ে নেওয়ার মতো আর কেউই নেই। মিজান থাকলেও চলতো, কিন্তু সে তো দূরে। নিউ নাগর নাকি? তোমার মোবাইল দিয়ে কথা কও। এই ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 50,000 পাঠাইতে কও। আর কিছু কইবা না, ধরো, লেখা দিলাম। হুমকি দিয়ে বলল তারা। আসিফের ফোন বেজে উঠল। মহুয়ার নাম্বার দেখে দ্রুত রিসিভ করল। মহুয়া কাঁদো কাঁদো গলায় বলল, আমি খুব বিপদগ্রস্ত ভাইয়া, এখনো বাড়িতে যেতে পারিনি। সম্ভব হলে ব্যাংকে 50,000 টাকা পাঠাবেন, আমি পরে শোধ করে দেব। নাম্বার মেসেজ করে দিচ্ছি। আমি এক্ষুনি দিচ্ছি মহুয়া, তুমি বাড়ি যাওনি কেন? মহুয়ার ফোন কেড়ে নেয় ছেলে দুটো। আসিফ ঠিক বুঝতে পারল না মহুয়ার কীরকম বিপদ। সে তড়িঘড়ি করে নিকটস্থ থানায় চলে গেল। মহুয়ার পরিচয় দিয়ে পুলিশদেরকে সব বলল। পুলিশের সাইবার টিম মোবাইল নাম্বার থেকে লোকেশন ট্র্যাক করে ফেলল। আসিফ পুলিশ নিয়ে গন্তব্যের কাছাকাছি চলে গেল। ভাগ্যিস নাম্বার অফ করে ফেলেনি। আসিফ ও পুলিশ বুদ্ধি করে মহুয়ার ফোনে কোনো কল করেনি। তারা লোকেশন অনুযায়ী দুটো বাসা পেল। একটাতে খোঁজ করে মহুয়াকে পেল না। বাকি দালানের নিচতলায় প্রবেশ করালো তারা, কেউ নেই। ভেতর হতে বন্ধ একটা রুম পেল। আসিফ সেই বাড়ির মানুষকে খুঁজে বের করল, তাদেরকে বিষয়টা অবহিত করল। তারা কয়েকজন সেই রুমে গিয়ে নক করল। পাশে দাঁড়িয়ে আছে দুজন পুলিশ ও আসিফ। ভেতর হতে দরজা খোলা হলো। সবাই হুড়মুড় করে ভেতরে প্রবেশ করল।
বাড়ির মানুষ একজনের দিকে বিস্ফোরক চাহনি নিক্ষেপ করল। পুলিশ দুজন যুবককে গ্রেফতার করল এবং বলল, চোর চুরি করে যাওয়ার সময় ভুল করে একটা প্রমাণ রেখে যায়, এতে তাকে শনাক্ত করতে সহজ হয়। ওনার নাম্বার অফ করতে ভুলে গেলে তারা দুজন একে অপরের দিকে আহাম্মকের ন্যায় প্রশ্নাতুর চোখে চাইল। পুলিশ তাদের জিজ্ঞেস করল, এই রুমকে ঠিক করে দিল তোদের? পাশ হতে বাড়ির এক বাসিন্দা একজনকে দেখিয়ে বলল, স্যার, ও তো এবারের 4 তলার ছেলে। ও এই যে এত জঘন্য কাজের সাথে জড়িত টাকার লোভে, তা এখন জানলাম এবং স্বচক্ষে দেখলাম। কি বলে পুলিশ চমকে উঠল, ভিমরি খেল, সাথে মহুয়া ও আসিফও। পুলিশ আসিফের দিকে চেয়ে বলল, থ্যাংক ইউ মিস্টার আসিফ, সমাজের এমন কিডদের ধরতে হেল্প করার জন্য। আপনার স্টাফকে নিয়ে যেতে পারেন, এদেরকে থানায় নিয়ে গরম ডলা দিচ্ছি। পুলিশ ছেলে দুজনকে ধরে নিয়ে গেল। মহুয়া এতক্ষণ দেয়ালের সাথে ছিটিয়েছিল, আবেগে আপ্লুত হয়ে আসিফের দুহাত ধরে ফেলল। আসিফ মহুয়ার মাথায় হাত বুলিয়ে বলল, আমি আছি, ভয় পেও না। কাহিনীটা কি? ফোনে বলবো ভাইয়া, এমনিতেই আম্মা চিন্তায় মরে যাচ্ছে। ওকে, আসো, রিক্সা নিয়ে দিই। আমি 50,000 সাথে নিয়ে বের হয়েছি। মহুয়াকে আসিফ রিক্সায় তুলে দিল। মহুয়া বাড়িতে গিয়ে মেয়েকে বুকে লেপটে নিল, ঝরঝর করে কেঁদে ফেলল। মাকে সব বলল। হালিমা নির্বাক, বাক্যহারা, আশ্চর্য হয়ে অসহায় সুরে বললেন, আল্লাহ রে, মানুষ এত জানোয়ার কেমনে হয়? এ লাগা ঘর করা বউ ইজ্জত নিতে চাইল। কম জাতের পোলাপ কম জাত। আরে জামার, কেউ শত্রু তো এত বড় ক্ষতি করতে চায় না। আর তল্লগে তো আমার মাইয়া ঘর করছে, এক বিছানায় শুয়েছে। মা, আসিফ ভাই, মিজান ভাই মানুষ না, ফেরেশতা আমাদের জীবনে। এক্কেরে সত্য কইসুস মা, যা ভাত খাইয়া ল। আচম্বিতে ঘটে যাওয়া বিশ্রী ঘটনার তিক্তকর অভিজ্ঞতা নিয়ে মহুয়া ভাত খেয়ে উঠল। রাতে আসিফকে ফোন দিয়ে সবিস্তারে জানালো। আসিফ উদ্বিগ্ন গলায় বলল, দেখলে, তুমি একাকী বলে বারবার বিপদের সম্মুখীন হচ্ছ। তোমাদের ঘর পড়িয়ে দিল, তোমার ভাইকে গুম করলো, তোমার সম্ভ্রমহানির চেষ্টা করলো, তোমাকে বিয়ে করতে চাইল সাবের মিয়া, আজ তোমাকে তুলে নিল। ভাড়াটে ছেলে দিয়ে সে একই কাজ করাতে চাইল তোমার মেয়ের বাবা। যদি তোমার পাশে একজন সঙ্গী থাকতো, মানে তোমার হাজবেন্ড, তাহলে কখনোই এই উদ্ভট ভয়াবহ সমস্যাগুলো সৃষ্টি হতো না। আপনি ঠিক বলেছেন। আচ্ছা, তেমন পাত্র পেলে বিয়ে বসবো। আমার কাছে আসতে আপত্তি কেন? এটার আনসার আপনার জানা। তবু ফাইনালি বলছি, আর্থ সামাজিক বিচারে উঁচু নিচুতে বন্ধুত্ব হতে পারে, প্রেম হতে পারে, কিন্তু চিরদিনের সম্পর্ক হতে পারে না। করজোরে মাপ চাই, নির্মোহ স্বরে জানালো মহুয়া। আসিফের দিকে মহুয়া বিদায় নেয়, ডুবে যায় চিন্তা ও কল্পনার মাঝ সমুদ্রে। কোনো থই খুঁজে পায় না মহুয়া। তারপরের সপ্তাহে মিজান আসে বাড়িতে। মহুয়াদের বাড়িতে আসে হালিমার সাথে দেখা করতে। হালিমা পরের দিন দুপুরের জন্য মিজানকে দাওয়াত করে। মিজান গ্রহণ করে হাসি মুখে। সেই দুপুরে মিজান ভাত খেয়ে হালিমাকে সরাসরি বলে, চাচি, আপনার আপত্তি না থাকলে মহুয়াকে আমাদের ঘরের বউ করতে চায়। শুনে পাশে বসা মিরন উৎফুল্ল হয়ে ওঠে, আনন্দ ভরা চোখে মিজানের দিকে যায়। হালিমা অত্যন্ত খুশি হয়, বলে ওঠে, বাবা, তুই আমার লগের বাড়ির ভাসুরের পোলা। লেদাকাল হইতে তোরে চিনি আমি, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তোর ঘরের মানুষ মাঝে মধ্যেই মহুয়ার আগের সংসারের কথা তুলে খোটা মারবই। আজই কইব না, কাইলও কইব, নয়তো পরশু বাদে তরশু কইব, নয়তো 6 মাস বাদে কইব। তাই আমার মনে হয় না মহুয়া তোর প্রস্তাবে রাজি হইব। মহুয়া আমার মাইয়া, সবার চেয়ে ভালো করে চিনি আমি। সে আইলে আমি তোর হইয়া বোঝামো কমুনি। আপনি বললেন, আমি সন্ধ্যার পরে সে বলবো তাকে। মিজান চলে যায়, তার বিশ্বাস মহুয়া রাজি হবে। এই মহুয়া এক সময় তাকে দেখলে পা বাড়িয়ে এগিয়ে যেত, কথা বলার নানা অজুহাত খুঁজত। মহুয়া বাড়ি এলে হালিমা মিজানের বিষয়টা বলল। মহুয়া চুপ করে রইল, মাকে কিছু বলল না। মিজান রাতে এলো মহুয়াদের বাড়ি। মহুয়া তার রুমে বিছানায় শুয়ে মেয়েকে স্তনপান করাচ্ছে। মিজান দরজার সামনে থেকে দৃশ্যটি দেখেও না দেখার ভান করল, বলল, আসতে পারি মহুয়া? কে? মিজান ভাই, আসেন। মহুয়া সস ব্যস্ত হয়ে কামিজের সামনের বোতামগুলো লাগিয়ে নিল, বুকের ওপর ওড়না মেলে দিল। মিজান রুমে গিয়ে মহুয়ার পাশে চৌকির ওপরে বসল, বলল, তাড়াহুড়ো করে বুকের বোতামগুলো ওপর নিচ করে ফেলছিস, লাগিয়ে নিস ঠিক করে। মহুয়া অপ্রদীপ হয়ে ওঠে, মনে মনে বলে, পুরুষের চোখ মেয়েদের বুকে কি খোঁজে এত? পরক্ষণে জিজ্ঞেস করল,
আম্মা বলল, আপনি দুপুরে খেয়েছেন আমাদের ঘরে, আমি খুব খুশি হয়েছি। আম্মার কিছু বলেনি? বলেছে, উত্তর জানতে এলাম। মা যা বলছে সেটাই আমার উত্তর মিজান ভাই। আপনাকে আমি পছন্দ করি, আমার এই পছন্দ আমৃত্যু বহমান থাকবে। কিন্তু গ্রামের বিষয় তো আপনি জানেন, আপনার পরিবারের লোকে বলবে তালাকপ্রাপ্তা মহুয়া মেয়ে নিয়ে অবিবাহিত মিজানের কাঁধে চড়ে বসল। আরও নানা কুরুচিপূর্ণ কথা রটাবে। লাগোয়া বাড়ি, আমার মায়ের কানে আসবে সব কথা। সহ্য করতে না পেরে মা জবাব দিবে, এতে মন কষাকষি তৈরি হবে দুই পরিবারে। তার চেয়ে বর্তমানের সম্পর্কই ভালো। আমি তোকে ও বুলবুলকে আগলে রাখবো, আমার কাছে নিয়ে যাব। কেউ দু কথা বলারও সুযোগ পাবে না। না মিজান ভাই, এ হয় না। আমি নিজের ভালোর জন্য স্বার্থপরের মতো আমার বিধবা মাকে, একমাত্র অসুস্থ ভাইটাকে ফেলে কোথাও যাব না। যেভাবে আছি চলে যাচ্ছে জীবন। মিজান মহুয়ার দুহাত টেনে নিজের বুকে চেপে ধরল, বলল, এটাই তোর শেষ কথা? আমার চাওয়ার মূল্য দিবি না? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। মূল্য অবশ্যই আছে। সবসময় আপনি বন্ধু হয়ে, ছায়া হয়ে আমাদের পরিবারের পাশে থাকবেন, এটা আমার একান্ত চাওয়া ও অনুরোধ। আর বিয়ে করে ফেলেন, দেখবেন খারাপ লাগাটা কেটে যাবে মিজান ভাই। মোলায়েম গলায় অনুগত হয়ে বলল মহুয়া। মিজান হতাশ মনে বাড়ি ফিরে যায়। একদিন বিকেলে দোকান শেষে আসিফ বাইরে দেখা করে মহুয়ার সাথে। পূর্বের বলার রেস্টুরেন্টে খেয়ে নেয় দুজন। আসিফ মহুয়াকে বোঝায় তাকে বিয়ে করার জন্য। মহুয়া একেবারে মানা করে। আসিফ মহুয়ার এক হাত টেনে নেয়। পকেট থেকে মহুয়ার সেই কানের দুলজোড়া ও গলার চেনটা বের করে মহুয়ার হাতে গুজে দেয়। ঘটনা খুলে বলে এবং আরও বলে, ইচ্ছে ছিল বাসর ঘরে এসব ফেরত দিয়ে তোমাকে চমক দিব, কিন্তু সেই সুযোগ যেহেতু হবে না, তাই এখনই দিয়ে দিলাম। এক আসমান বিস্ময় ও মুগ্ধতা মহুয়ার হৃদয়ে আশ্রে পড়ে সমুদ্রের ফেনিল উচ্ছ্বাসের মতো। আসিফের দুহাতের পিঠের ওপরে নিজের কপাল ঠেকিয়ে ধরে, হৃদ্যতাপূর্ণ ভেজা গলায় বলে, যদি পারতাম আমি আপনার হতাম। আসিফ নীরব রয়, গম্ভীর মুখে মহুয়ার দিকে তাকিয়ে থাকে। মহুয়া জড়ানো পায়ে বাড়ি ফিরে আসে, মাকে সব বলে। শুনে হালিমা বলে, মারে, জীবন তোর, ভালো মন্দ তুই আমার চাইতে ভালো বুঝিস। আমি মূর্খ মানুষ, কি আর কমু। মহুয়া ঠিক করে চাকরিটা ছেড়ে দিবে, দেওয়া উচিত। কেননা দোকানে ঘন্টার পর ঘন্টা থাকলে আসিফের হৃদয়ে ব্যথা জাগতে পারে, তার নিজের কাছে বিব্রতকর লাগবে। মহুয়া কয়েক মাস ধরে একটু একটু করে নিজেকে গুছিয়ে নেয়। চাকরি করে কিছু টাকা জমিয়েছে, সেই গলার হার ও দুলজোড়া আবার বিক্রি করে দিল। তারপর ছোট্ট একটা কাপড়ের দোকান দিল বাজারে। আসিফের দোকানের চাকরিটা ছেড়ে দিল। আসিফ আটকালো না মহুয়াকে, সাপোর্ট দিল। দোকান নিয়েও রাত দিন ঝুঁকি ঝামেলা পোহাতে হয় মহুয়াকে। পাশে নেই মিজান, নেই আসিফ। সবাই সবার মতো করে নিজের জীবন সাজাতে ব্যস্ত। এটাই বাস্তব, এমনই হয়। তার এক বছরের ভিতরে মিজান বিয়ে করে ফেলল। আসিফও বিয়ে করল পরিবারের চাপের মুখে। আমান জেল থেকে জামিন পেল। তার নিষ্ক্রিয় দেহে রোগ বাসা বাঁধল, বেকার ও অসুস্থ। তাই আর তৃতীয় বিয়ে করতে পারেনি। রোগে, শোকে, যন্ত্রণায় বিষে আসা মন নিয়ে মানবিতর জীবনযাপন করছে সে। ভাই বোন তার থেকে মুখ ফিরিয়ে নিল। তার আরও এক বছর পরের কথা। সময় বৈশাখ মাস। তখন বুলবুলির বয়স 3। বৈশাখী মেলা হচ্ছে স্থানে স্থানে। মিরন বায়না ধরল বোনের কাছে ঘুরতে যাবে বলে। মহুয়া ভাইকে ও বুলবুলিকে নিয়ে চড়ক মেলায় ঘুরতে গেল। দেখতে পেল একই মেলায় আসিফ ও নিজামকে। দুজনেই বউ নিয়ে ঘুরতে এসেছে। সন্ধ্যা ছুঁই ছুঁই, সবাই চলে যাচ্ছে একে একে। মেলার স্থান ফাঁকা হয়ে এলো। আসিফ বউকে দাঁড় করিয়ে মহুয়ার কাছে এলো। কেমন আছো মহুয়া? কেমন যাচ্ছে তোমার রাত দিন? মহুয়াদের রাত দিন বলে আলাদা কিছুই নেই। তাদের আকাশে কখনো রংধনু ওঠে না, পাখিরা ওড়ে না, তাই তাদের রাত দিন একই, ধূসর, বিবর্ণ। এটাই হয়তো মহুয়াদের নিয়তি। প্রসন্ন চোখে তাকিয়ে বলল মহুয়া, দোয়া রইল তোমার জন্য। আহত গলায় বলে আসিফ চলে যায় বইয়ের ডাক পেয়ে। মিজান এগিয়ে আসে মহুয়াকে দেখেই। আমার প্রাণের পড়শি, তবুও দেখি না। আমি জানি তুই ভালো নেই, কিন্তু আমি তোকে ভালো রাখতে চেয়েছিলাম, দুঃখ করে বলল নিজাম। চাইলে কি সবাইকে ভালো রাখা যায়, ভালো থাকা যায়? নিয়তির ছকে বাঁধা আমাদের জীবন, যার জীবন যেভাবে কাটার কাটবেই। নীরস হেসে বলে মহুয়া। মিজান তপ্ত শ্বাস ফেলে মহুয়ার জন্য চলে যায় পা ঘুরিয়ে। মহুয়ার আঁখি দুটি জলে ভরে যায়। আকাশে কালো মেঘের আনাগোনা।
থেমে থেমে গর্জন করছে। ঝমঝমিয়ে বৃষ্টি নামার পূর্বাভাস। মহুয়া ত্রতস্র পায়ে রাস্তা পার হয়ে মেয়ে ও ভাইকে সঙ্গে করে। এভাবে মহুয়ার রাত কাটে, দিন কাটে। জগৎ সংসারে কিছু মহুয়াদের জীবনে উপভোগ নেই, উদযাপন নেই, উল্লাস নেই। আছে শুধু কোনোভাবে সময়টাকে পার করে জীবনের বেলাভূমিতে পৌঁছে যাওয়ার নিরন্তর প্রয়াস। সমাপ্তি।